এটা স্বপ্ন নাকি সত্যি? মুচকি হেসে আদি বলল, সত্যি ম্যাম। কিন্তু তুমি এখানে কি করে? নিশ্চয়ই আনিকা বলেছে তোমায় ফোন করেছিল নিশ্চয়ই। একদমই না। তাহলে তাহলে আবার কি? আনিকের বিয়ের কার্ড থেকে ওর নাম্বার জোগাড় করলাম। কিভাবে? কার্ড যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য আনিকের ভাই অনিলের ফোন নাম্বার দেওয়া ছিল। তাকে ফোন করে আনিকের নাম্বারটা নিলাম, আর আনিকের কাছে জানতে পারলাম তুমি এখানে। আনিকা আমায় বললো না? আরে তখন রাত 1টা, মাথায় তখন এসেছিল কার্ডের কথা, আর আমিই তাকে বলতে নিষেধ করেছি তোমায় না জানানোর জন্য। ভেতরে এসে আনিকা হাসতে হাসতে বলল, এত বুদ্ধি ভাইয়া আপনার মাথায়! কিভাবে আমার নাম্বারটা জোগাড় করে ফেললেন আপনি? জবাব নেই আপনার। ধন্যবাদ। এবার আপনার বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে যান তাকে। তাও তো নিয়ে যাবই। না, আমি যাব না। মেহেরিকার কথা শুনে আদি দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ভালো ভালো যাবে নাকি তুলে নিয়ে যাবো? আনিকার বাসায় সকালের নাস্তা সেরে আদি বলল। তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে। মেহেরিকা আনিকার উদ্দেশ্যে বলে উঠল, তোর হাজবেন্ড কই? সে তো কাল তুই বাসায় এসেছিস শুনে এলো না। বলল তোর সাথে থাকতে সে রাতে ফিরবে না। বন্ধুর বাসায় ছিল, তুই ঘুমাইছিলি বলে ডাকিনি তোকে। আর তাদের কথা শুনে আদি বলে উঠল, বিয়ের দিন আমি আনিকার বরকে দেখে নেই, বর দেখা ছাড়া খেয়ে দিয়ে চলে এসেছে। আনিকা মৃদু হেসে বলল, কিভাবে দেখবেন? আপনি তো ছেলেদের ওখানে ছিলেন না, মেহেরিকার পেছনেই ছিলেন। তা অবশ্য ঠিক। আরেকদিন নিশ্চয়ই দেখা করব আপনার সাথে। সময় করে একদিন আসতে হবে কিন্তু। নিশ্চয় আসবো। গাড়িতে গম্ভীর মুখে বসে আছে মেহেরিকা। তার দিকে তাকিয়ে হালকা কেশে আদি বলল, ভালোবাসা মানুষের কাছে না গিয়ে বান্ধবীর বাসায় কেন গিয়েছ? আমার ব্যাপার সেটা। তোমার ব্যাপার নয়, ডিল হয়েছিল আমাদের। সানিয়ার বিয়ে না হওয়া অবধি তুমি কোথাও যেতে পারবে না, বুঝছো? হুম। কাল বাসায় সবাই কত চিন্তা করেছে তোমার জন্য, জানো? দিবাকে দেখতে এসেছিল? হুম। কেমন দেখতে ছিলে? স্মার্ট। আমার তো ভালোই লেগেছে। ও, আমার মোবাইলে ছবি আছে, দেখবে? হুম। পকেট থেকে মোবাইল বের করার সময় আদির মনে পড়ে সে ছবি তুলেছিল আরিফের মোবাইলে। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল, উফ, সরি মেহের, ছবি ভাইয়ের মোবাইলে। ও, বাসায় গিয়ে দেখাবো কেমন? দিবার কাছেও থাকবে। ঠিক আছে। নিজের রুমের বিছানায় শুয়ে আছে রাজীব। চোখের কোণায় জমে আছে তার নোনা জল। মেহেরিকার জন্য বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে তার। কি দিতে পেরেছে এই মেয়েটাকে সে? কিছুই দিতে পারেনি। অথচ মেয়েটা তাকে কতই না ভালোবেসেছে, যার পরিমাণ হিসেবে পেয়েছে শুধুই কষ্ট। রাজীব ভাই, সুপ্তিটাকে শোয়া থেকে বসে পড়ে রাজীব। বল। ফুপুর ঔষধ কোথায়? আমার খাটের পাশে ছোট্ট টেবিলটার উপরে আছে তো। ওহ, কাল বাসায় আনার পর থেকেই বলে যাচ্ছে তুমি নাকি পর হয়ে গিয়েছো। আমি তো বিয়েটা করিনি, পরে কি করে হলাম? জানি না। পর কি করে হলাম? একটা সত্যি কথা বলতো। কি? আমার কি সত্যি শরীর খারাপ? মানে তুমি কি বলতে চাইছো ফুপু নাটক করছে? অস্বাভাবিক কিছু নয়। ডাক্তার কি মিথ্যে বলেছেন? তা আমি জানি না, কিন্তু আম্মা যদি সত্যি এমন কিছু করে থাকেন, এই বাড়ি ছেড়ে মেহেরকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। তোমার বান্ধবীর শরীর ঠিক আছে এখন? সালেহা চৌধুরীর মুখে এমন কথা শুনে চমকে যায় মেহেরিকা। ভাবতে থেকে কোন বান্ধবীর শরীর খারাপ হলো। সে কিছু বলার আগেই আদি বলে উঠল, মা, আনিকের শরীর ঠিক আছে এখন? ঠিক আছে। তুই অফিসে যাবি না? এখন আর গিয়ে কি করব? কাল যাবো একেবারে। ঠিক আছে। সালেহা চৌধুরী মেহেরিকার দিকে তাকিয়ে বললেন, দিবার সাথে দেখা করে এসো। তোমাকে কাল এসে বড্ড মিস করেছে। হুম, যাব। আচ্ছা যেও, আমি একটু আসি। সালেহা চৌধুরী সোফা সেরে নিজের রুমের দিকে এগোতে থাকেন। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, মা কি বললেন? বান্ধবীর অসুখ? আমি জানতাম তুমি ফিরবে। কাল সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল, চিন্তায় পড়ে গিয়েছিল তারা। তাই আমি বানিয়ে বানিয়ে বলেছি হঠাৎ আনিকের শরীরটা খারাপ, তার বাসায় কেউ নেই, তাই তুমি হুট করে যেতে হলো ওখানে। আর যদি না ফিরতাম আমি, কি বলতেন? দিবার রুমে প্রবেশ করে মেহেরিকা বলল, না বলেই ঢুকে পড়েছি আমি। শোয়া থেকে বসে দিবা বলল,
তুমি কখন এলে বাসায়? এই তো এক্ষুনি। বসো না ভাবি। মেহেরিকা দিবার পাশে বসতে বসতে বলল, এই অসময়ে শুয়ে আছো, শরীর খারাপ? আরে না, কাল সারা রাত পিকুর সাথে কথা বলেছিলাম, তাই এখন ঘুম পাচ্ছে। তোমার পিকুর সাথে দেখাই তো হলো না আমার। সমস্যা নেই, অন্য একদিন দেখা করিয়ে দিব। তা না হয় করাবে, এখন আপাতত ননদের জামাইয়ের ছবি তো দেখাও। অবশ্যই। দিবা ফোন হাতে নিয়ে গ্যালারি থেকে তার বফের ছবি বের করে মেহেরিকার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল। এই নাও ভাবি, দেখো। দিবার কাছ থেকে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে যায় মেহেরিকা। এ কাকে দেখছে সে? ভ্রুজোড়া কুঁচকে দিবার দিকে তাকিয়ে সে বলল, তুমি মজা করছো আমার সাথে? মজা মানে? এটা তোমার বিএফ? হ্যাঁ। না, তুমি মজা করছো আমার সাথে। মজা কেন করব ভাবি, এটাই আমার পিকু। পিকু নাকি রানা? অবাক চোখে তার দিকে তাকিয়ে দিবা জিজ্ঞাসা করল। তুমি কিভাবে জানলে? চোখ বন্ধ করে লম্বা একটা দম ফেলল মেহেরিকা। করুণ দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে বলল, তুমি বিয়েটা করো না দিবা। মানে? মানে রানাকে তুমি বিয়ে করো না। কেন? করবে না মানে করবে না, এত মানে মানে কেন করছো? মেহেরিকার কথা শুনে দাঁড়িয়ে পড়ে দিবা। গম্ভীর মুখে বলল সে, আমার ভালোবাসার মানুষ সে, ভালোবেসে তাকে বিয়ে করতে চলেছি। তুমি হুট করে এসে বলছো তাকে বিয়ে করো না। কেন? কেন আমি তোমার কথা শুনবো? বসা থেকে মেহেরিকা দাঁড়িয়ে শান্ত গলায় বলল। কারণ ও একটা প্লে বয়, রানা মোটেও ভালো ছেলে নয়। দিবা দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে বলবে এখন পিকু কেমন ছেলে? আমি বলবো, কারণ আমার থেকে বেশি কেউ ওকে চিনবে না। ও তাই? কি সম্পর্ক তোমাদের বলো? এত কিছু তোমার জানার দরকার নেই, এই বিয়েটা তুমি করবে না, এটাই ফাইনাল। মেহের, পেছনে ফিরে আদিকে দেখে চমকে যায় মেহেরিকা। আর দিবা ভাইয়ের পাশে গিয়ে বলতে শুরু করলো, ভাইয়া, তোরা তো প্রেম করে বিয়ে করেছিস, তাও পালিয়ে। আমি আমার ভালোবাসার মানুষকে সবার সম্মতি নিয়ে বিয়ে করতে চলেছি। এটা কি তোর বউয়ের সহ্য হচ্ছে না? সে কি কোনো ঝামেলা হলেই খুশি হতো? দিবার কথার কোনো জবাব না দিয়ে মেহেরিকার উদ্দেশ্যে আদি বলল। রুমে এসো, কথা আছে। হুম। আদির পিছু পিছু মেহেরিকা তাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝপথে মিলিয়ে সে তাদের থামিয়ে হেসে বলে উঠল, এক রাত থাকুনি তুমি মেহেরিকা, কিন্তু আমার দেবরের কাছে তা 1000 রাতের মতো লেগেছে। মিলির কথা শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায়। তা দেখে মেহেরিকা মৃদু হেসে মিলির উদ্দেশ্যে বলল, তোমার দেবর আমার উপর রাগ করেছে ভাবি। কাল রাতে বাসায় ছিলে না বলে। আচ্ছা যাও, রাগ ভাঙাও তার। আদির পাশে গিয়ে মেহেরিকা বলল। এসেছি আমি। মেহেরিকার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় আদি প্রশ্ন করল, কি বলেছো তুমি দিবাকে? রানাকে যেন বিয়ে না করে? হুম। কেন? মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে আদি বলল, তার মানে দিবা যা বলছে তাই সত্যি? ওর ভালো তুমি চাইছো না? আদিয়াত, নাহলে কারণটা কি? তোমার বস তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে অন্যদের ভালোবাসার সফলতা তোমার সহ্য হচ্ছে না? তাই বলে তুমি ভুলভাল বুঝিয়ে দিবাই কোতের মাঝে হচ্ছে না? তাই বলে তুমি ভুলভাল বুঝিয়ে দিবাই কোতের মাঝে ফাটল সৃষ্টি করতে চাইছো? নাহলে রানা তোমাকে কি ক্ষতি করেছে? এ পর্যায়ে চেঁচিয়ে মেহেরিকা বলে উঠল, ও আমার কি ক্ষতি করেছে? আমার আজকের এই পরিণতির কারণ শুধুমাত্র রানা। আমার দুর্ভাগ্যের কারণ একমাত্র রানা। কি বলে গেল মেহেরিকা? রানা একটা প্লে বয়? কেন বললো সে এমন? সত্যি কি? না না। তার পিকু এমন হতে পারে না, কিছুতেই না। সে দিবাকে অনেক ভালোবাসে, আর তাই বাসায় প্রস্তাবও নিয়ে এসেছে। তার সাথে তো কোনো খেলা করেনি সে। নিশ্চয় মেহেরিকা বানিয়ে বলছে। কত আপন ভেবেছিল সে মেহেরিকাকে, আর সেই কিনা তার ক্ষতি চাইছে। ছি, কি করে পাইল মেহেরিকা এমন করতে? এসব ভেবে দিবার চোখ বেয়ে পড়ছে অনবরত পানি। কিন্তু হঠাৎ তার মাথায় আসে, মেহেরিকা কিভাবে জানলো তার পিকুর নাম রানা? নিশ্চয়ই বাসার কেউ বলেছে। তাই হবে। বারান্দার দরজা বন্ধ করে আছে, ভেতরে বসে আছে মেহেরিকা। এদিকে আদি অনবরত দরজায় কড়া নেড়ে তার উদ্দেশ্যে বলে যাচ্ছে, মেহের, আমাকে সবটা খুলে বলো। না বলে বুঝবে কি করে? বলো প্লিজ মেহের। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। তুমি যাও এখন। আর কোনো কথা না বলে আদিয়াত বিছানার উপরে এসে বসে। মেহেরিকা চোখজোড়া বন্ধ করে ভাবতে থাকে প্রায় 2 মাস আগে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী। রাজীবের সাথে দেখা করার জন্য মেহেরিকা তাদের বাড়ির পাশের রেস্টুরেন্টে এসেছে।
রাজীব না আসায় ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে তার ফোন নাম্বার ডায়াল করে কানে দেয় সে। হঠাৎ একটা ছেলে এসে তার হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, বাহ, বেশ সুন্দর ফোন। আমি একটা কল করি। এটা কি ধরনের অসভ্যতা? সভ্যদের কাছ থেকে ওসব সভ্যতা। আমার ফোন দিন। না না, দিব না। মেহেরিকা কিছু বলার আগে পেছন থেকে রাজীব ছেলেটির হাত থেকে মোবাইলটি নিয়ে ফেলল। তা দেখে ছেলেটি বলে উঠল, তুই কে রে? এই মালটাকে পটাতে এসেছিস আমার সাথে হিরোগিরি দেখিয়ে? এই কথাটি হজম করতে না পেরে রাজীব ছেলেটিকে মারা শুরু করলো। এ পর্যায়ে দুজনের মাঝেই হাতাহাতি শুরু হয়। মারামারি চরম আকার ধারণ করে লাভ করলে মেহেরিকা কোনো মতে রাজীবকে শান্ত করিয়ে বলল, চলো রাজীব, এসব ছেলেকে মেরে নিজের হাত নষ্ট করো না। মেহেরিকার সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ছেলেটির উদ্দেশ্যে রাজীব বলল, এই মেয়েটা হচ্ছে মেহের, আমার হবু স্ত্রী। তাকে নতুন করে পটানোর আমার প্রয়োজন নেই। ওর জন্য আজ বেঁচে গেলি, না হলে তোর এমন হাল করতাম। রাত 12টা। ফোনে কথা বলছে মেহেরিকা ও রাজীব। এখনো মুড অফ তোমার রাজীব? হওয়ার কথা নয় কি? আমার মেয়েরকে কোন সাহসে ওই ছেলে মাল বলে? ওই ছেলেটা জানতো না মেয়েটা কার হবু বউ? জানলে কখনো বলতো না? কেউ কি নিজ ইচ্ছেতে এতগুলো মার খেতে চায় বলো? মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রাজীব। রাজীবের হাসি শুনে মেহেরিকা বলল, রাগ তাহলে কমেছে রাজীব সাহেবের? মেয়ে সাহেবার সাথে কথা বললে রাগ না কমে কি করে পারে? পাম দেওয়া হচ্ছে তাই না? তুমি কি চাকা চাকা হলে না হয় পাম দিতাম। আচ্ছা তাই? তাই মেহের। হুম। ছেলেটাকে দেখছো কি কোথাও? না তো। আমিও দেখিনি। আহ, বাদ দাও না রাজীব, যা হওয়ার হয়ে গিয়েছে, অন্য কথা বলো। কিসের কথা বলবো? তোমার যা খুশি। প্রেমের কথা বলি। মৃদু হেসে মেহেরিকা বলল, বলো। 3 দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মেহেরিকা। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ট্যাক্সিতে কলেজে আসা যাওয়া করে সে। তাই প্রতিদিনের মতো আজও সে একটি ট্যাক্সি ভাড়া করে উঠেছে। কিছু দূর যাওয়ার পর মেহেরিকা খেয়াল করলো গাড়ি অন্য পথে যাচ্ছে। মেহেরিকা আতঙ্কিত মুখে বলল, ড্রাইভার ভাইয়া, আমার কলেজ ওই দিকে নয়, আপনি ভুল দিকে যাচ্ছেন। গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, ও আচ্ছা, আমি দুঃখিত। হঠাৎ করে গাড়িতে অন্য একটি ছেলে উঠে মেহেরিকার পাশে বসে বলল। হ্যালো মেহের। অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল, তুমি? মেহেরিকার মুখে তুমি ডাক শুনে ট্যাক্সিতে ওঠা ছেলেটি বলে উঠল, আহা, তুমি শুনতেও কি আপন আপন লাগছে। সরি, আপনি এখানে কি করছেন? নামেন বলছি এখান থেকে। নেমে যেতে তো উঠিনি আমি। দেখুন, আমি বুঝতে পেরেছি সেদিনের রেস্টুরেন্টের ঘটনার জন্য আপনি হয়তো রেগে আছেন। আমি দুঃখিত, রাজীবের হয়ে আমি ক্ষমা চাইছি। রাজীব আমার নামের সাথে মিল আছে বেটার। রানা রাজীব একটা মেয়েকে ভোগ করলে কেমন হয়? মানে? পকেট থেকে রুমাল বের করে আচমকা মেহেরিকার মুখ চেপে ধরে রানা। ধীরে ধীরে মেহেরিকা তার শরীরের ভার ছেড়ে দিতেই রানা তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, যেখানে নিতে বলেছিলাম সেখানে নিয়ে যাও। কিছুক্ষণ পর মেহেরিকার ফোন বেজে ওঠে। রানা ব্যাগ থেকে তার ফোন বের করে দেখল রাজীব নামে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। রানা ফোনটা কেটে দিয়ে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিল রাজীবের নাম্বারে। তোমায় আমি ভালোবাসি না রাজীব, আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আজ তার সাথে অনেক দূরে চলে যাচ্ছি, ক্ষমা করো আমায়। রাজীবকে মেসেজ পাঠিয়ে ক্ষান্ত হয়নি রানা। মোবাইল ঘেটে বের করে মেহেরিকার বাবার নাম্বার, তাকেও একটা মেসেজ পাঠায়। রাজীবকে আমি বিয়ে করতে পারবো না বাবা, ছেলেটা ভালো না, তাই আমি আমার রাস্তা বেছে নিলাম। এখানে থাকলে বিপদে পড়বো আমি। রাজীবের মুখে সেদিন রানা শুনেছিল মেহেরিকা তার হবু স্ত্রী, তাই খুব সহজেই রানা মেহেরিকার বাবার কাছেও কারণবশত মেসেজ পাঠাতে সক্ষম হয়। মেহেরিকার বাবা আর রাজীবকে মেসেজ পাঠিয়ে তার ফোনটি সুইচ অফ করে দেয় রানা। কি মেসেজ দিল মেহের? কার সাথে কোথায় যাচ্ছে সে? ভালোবাসে না মানে? নিশ্চয়ই মজা নিচ্ছে সে। তার মেহের এমন করতেই পারে না। মেহের তাকে কষ্ট দিতেই পারে না। আর কারো সাথে চলে যাওয়া দূরের কথা। আপন মনে এসব ভেবে রাজীব ডায়াল করে মেহেরিকার নাম্বারে, কিন্তু ফোন বন্ধ পেয়ে তার মনের অস্থিরতা বাড়তে থাকে। সত্যি কি মেহের তাকে ঠকালো? চোখ জোড়া মিটিমিটি করে খুলল মেহেরিকা, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পারছে না সে। তার উপর মাথাটাও ভার হয়ে আছে। এই কোথায় এসে পড়েছে সে? তৎক্ষণাৎ মনে পড়ে তার রানার কথা। রানাই কি তাকে এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন?
ফ্লোরে পড়ে আছে মেহেরিকা। ওঠার চেষ্টাও করেও পারছে না। মনে হচ্ছে শরীরের ওপর ভারী কোনো জিনিস আছে। পুরো শরীর তার ব্যথা করছে। এমন সময় রুমের বাতি জ্বলে উঠলে দেখা পায় সে রানার। কোনো মতে বসে রানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, কোথায় নিয়ে এসেছেন আমায়? কেন নিয়ে এসেছেন? কি মতলব আপনার? কোনো কথার জবাব না দিয়ে রানা তার দিকে এগিয়ে আসতে থাকে দেখে মেহেরিকা বলল। একদম কাছে আসার চেষ্টা করবেন না, প্লিজ যেতে দিন আমায়। মেহেরিকার খুব কাছে গিয়ে রানা বলল, যা করা তা তো করেই ফেলেছি। রাজীবের আগেই তোমাকে ভোগ করেছি আমি। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। মেহেরিকার বাড়ির ভেতরে প্রবেশ করে রাজীব দেখা পায় কাশেম আহমেদের। তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রাজীব বলল। মেহের, কোথায় আঙ্কেল? কাশেম আহমেদ গম্ভীর গলায় বললেন, আমার মেয়েটাকে কি করছো তুমি, যার জন্য সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে? অবাক চোখে তার দিকে তাকিয়ে রাজীব জিজ্ঞাসা করল, আমি কি করেছি মানে? মেহেরিকা আমাকে মেসেজ দিয়ে সবটা জানিয়েছে, কিন্তু পোড়া কপাল আমার। মেসেজটা আমি এখন দেখেছি, না হলে আরও আগে মেয়েটাকে খুঁজে বের হলে পেয়ে যেতাম, আর তোমার হাত থেকে উদ্ধার করতাম তাকে। আঙ্কেল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝি না। আমিও কিছু বুঝি না। কি করছো আমার মেয়ের সাথে তুমি? রেশমা আহমেদ এসে রাজীবের উদ্দেশ্যে বললেন, তুমি নিশ্চয়ই মেয়েটাকে লুকাইয়া রাখছো। আমি আমি কেন লুকাবো? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। শুধুমাত্র আমি ভালোভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওকে বিয়েটা করি। আম্মা চেয়েছেন আগে আমি নিজ আর্থিকভাবে সফল হতে, তারপর বিয়েটা করি। এসবেতে আপনাদের অজানা নয়। আচমকা কাশেম আহমেদ রাজীবের শার্টের কলার ধরে বলল, তাহলে মেহের কেন বলল তোমার জন্য সে বাড়ি ছাড়া হয়েছে? কি করেছো তুমি ওর সাথে? মেহের বলেছে এমন? রাজীবকে ছেড়ে কাশেম আহমেদ তার ফোন পকেট থেকে বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই মেসেজটা এখন পেয়েছি আমি। তোমার কাছেই যাচ্ছিলাম, কিন্তু তুমি চলে এলে। দেখো কি লিখেছে। কি বলে গেল রানা? রাজীবের আগেই সে তাকে ভোগ করেছে। এর মানে কি? বেহুশ থাকা অবস্থায় তার সাথে কি খারাপ কিছু করেছে রানা? এজন্যই বুঝি তার শরীরটা এমন লাগছিল। কি হয়ে গেল আল্লাহ! এখন আমি কিভাবে এখান থেকে বের হব? আর কি জবাব দেবো আমি রাজীবকে? কি জবাব দেবো বাবাকে? এই কলঙ্কের দাগ ঘুচাবো কি করে আমি? আপন মনে এসব ভেবে চিৎকার করে কেঁদে চলেছে মেহেরিকা। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে মেহের? আর কারো হাত ধরে চলে যেতে বুকটা কাঁপলো না তোমার? কি বলছো তুমি তোমার বাবাকে? আমি ছেলেটা ভালো না। কি করেছি আমি তোমার সাথে? অত্যন্ত সেই জবাবটা দিয়ে যেতে তুমি। তুমি কি সেদিনের ঘটনার জন্য চলে গিয়েছিলে? রাজীবের মনে পড়ে যায় তার আম্মা যেদিন তাদের বাসায় একা রেখে তার চাচার বাসায় গিয়েছিল সেদিনের কথা। সেদিন সে মিহিরের অনেকটা কাছে চলে এসেছিল। মিহিরের মাঝে হারিয়ে তার সাথে মিশে যেতে চেয়েছিল সে। মিহিরের এক একটা নিঃশ্বাসের শব্দে প্রায় মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তার। কিন্তু এক পর্যায়ে মিহিরের ফুপিয়ে কান্নার শব্দ পায় রাজীব। কান্নার শব্দ পেয়ে সে মেহেরিকার ওপর থেকে নিজের শরীরের ভার সরিয়ে তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করাতে মেহেরিকা বলেছিল, বিয়ের আগে এসব আমরা ঠিক করছি না রাজীব। আমাদের মা বাবারা অনেক বিশ্বাস করেন আমাদের। মেহেরিকার এই কথাটিতেই কষ্ট হলেও রাজীব তাকে ছেড়ে দিয়েছিল সেদিন। তারপরেও কেন মেহের বলল রাজীব ভালো ছেলে নয়? তাহলে কি মেহের সেদিনের ঘটনার জন্যই রাজীবকে ভুল বুঝেছে? যদিও রাজীব তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মেহের কেঁদে মা বাবার কথাটা না বললে হয়তো আবেগের বশে ভুলটা করে বসত। ভালোবাসার মানুষের সাথেই তো মিশে যেতে চেয়েছিল রাজীব, আর এটাই মেহেরিকার খারাপ লেগেছে, যার কারণে সে অন্য একজনের সাথে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি করে পারল মেহের এমনটা করতে? নিজের মনে মেহেরিকাকে নিয়ে এসব ভেবে ভেবে সিগারেটে আগুন জ্বালালো রাজীব। এই মুহূর্তে এটির খুব প্রয়োজন তার। 3 দিন পর মেহেরিকাকে আজ অন্য একটি রুমে শিফট করা হয়েছে। এই রুমটায় একটি খাট, আলমারি ও একটি টেবিল রয়েছে শুধু। রুমের ভেতরে একটা ছোট্ট বাথরুম আছে। মেহেরিকা খেয়াল করলো এই রুমে কোনো জানালাই নেই। ছোট্ট একটা দেখা যাচ্ছে, কিন্তু তা অনেকটাই উপরে। আদৌ কি জানালা ছিল না, নাকি রানা কিছু করেছে মেহেরিকার জানা নেই। রুম পছন্দ হয়েছে তোমার? রানার কথায় দাঁতের দাঁত চেপে মেহেরিকা বলল, আপনার আমাকে ভোগ করার ইচ্ছে ছিল, করেছেন, তাহলে ছাড়ছেন না কেন আমায়? সেদিন আমি যা করেছিলাম রাগে বসে করেছিলাম, এখন যা করছি ভালোবাসা টানে। মানে? মানে তোমাকে আমি বিয়ে করব মেহের। মাথা ঠিক আছে আপনার?
একেবারে ঠিক আছে, তবে হ্যাঁ, এখন করব না। কয়েকটা বড় লোকের মেয়েকে পটাতে ব্যস্ত আছি আমি। তাদের পটিয়ে কিছু টাকার ব্যবস্থা করি আগে, তারপর তোমাকে বিয়ে করে দূরে কোথাও চলে যাব। আমি রাজীবকে ভালোবাসি। তোমার কি মনে হয় এই অবস্থায় রাজি তোমাকে মেনে নেবে? কথাটি বলে রানা হো হো শব্দে হেসে ওঠে। তার হাসিটা দেখতে কোনো শয়তানের চেয়েও কম লাগছে না। মেহেরিকার চিৎকার দিয়ে সে বলল, থামুন। আহা সোনা, চিৎকার করে লাভ নেই। তোমার আওয়াজ কেউ শুনবে না এখানে। জনমানবহীন জায়গা এটা, হবে না। ৮ দিন পর রাজীবের বাসায় আসে শুভদীপ। রাজীবের মায়ের কাছে সবটা শুনেই সে এখানে আসে। ধীর পায়ে রাজীবের রুমে প্রবেশ করে সে বলল, রাজীব ভাই আসবো? সত্যি তুই এখন এলি? ভেতরে এসে শুভদীপ বলল, মাত্র এলাম। ও, এ কি অবস্থা করেছো নিজের? ফুপুর কাছে শুনলাম চাকরিতেও যাও না তুমি। ভালো লাগছে না কিছু। একটা প্রতারক মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করবা তুমি? কি করতে বলছিস এখন? আমার সাথে চলো আমাদের বাসায়। এখান থেকে দূরে কোথাও গেলে ভালো থাকবা তোমার। তোদের বোঝা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। বোঝা নয় রাজীব ভাই, বাবা তোমার জন্য ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে বলেছে। আমার মনে হয় তোমার আমার সাথে যাওয়াটাই ভালো হবে। ফুপু একটা তোমাকে নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে। তুমি ওদের একমাত্র ছেলে, তুমি যদি... আমি যাব সত্যি তোর সাথে। ভুলে যেতে চাই আমি মেহের নামক ওই মেয়েটাকে। ১২ দিন পর মেহেরিকা হাঁটতে থাকে। তাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমে। এই ২৩ দিনে কম পালাতে চেষ্টা করেনি সে। যতবারই ধরা খেয়েছে নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে তাকে। কখনো খাবার দেওয়া হয়নি, কখনো পানি দেওয়া হয়নি, কখনো তাকে বেঁধে রাখা হয়েছে, আবার কখনো তার গায়ে হাতও তোলা হয়েছে। তবু সে দমে যায়নি। বারবার চেষ্টা করে চলেছে এই নরক থেকে বের হওয়ার জন্য। হঠাৎ দরজা খুলে ভেতরে আসে রানা। আলমারির দিকে এগিয়ে সে মেহেরিকার কাপড় বের করে সে একটা ব্যাগে সেসব ঢুকোতে থাকে। তা দেখে মেহেরিকা বলল, কি করছেন আপনি? জামা কাপড় গুছাচ্ছি। মানে? আজই আমরা অন্য জায়গায় যাব, দূরে কোথাও। মানে? মানে দূরে কোথাও গিয়ে বিয়ে করব আমরা। আমি কোথাও যাব না। মেহেরিকার পাশে গিয়ে রানা তার ঘাড় চেপে ধরে বলল, এতদিন তোর ইজ্জত নিয়ে আর খেলিনি কেন জানিস? বিয়ে করব বলে তোকে, আর তুই নাকি বলছিস আমার সাথে তুই যাবি না। চুপচাপ দাঁড়িয়ে থাক, কথা বললেই বিপদ। রানা আলমারির পাশে গিয়ে তার মাঝে থাকা ছোট্ট ড্রয়ারটা চাবি দিয়ে খুলতে লাগলো। মেহেরিকা এতদিন ধরে দেখছে আলমারির ড্রয়ারটা তালা মারা থাকে, কিন্তু তাতে কি আছে তার জানা নেই। রানা ড্রয়ার খুলতে মেহেরিকা দেখতে পায় তাতে অনেকগুলো টাকা, তার ফোনটা রয়েছে। এত কাছে তার ফোনটা ছিল, অথচ সে বুঝতেই পারেনি। অবশ্য বুঝেও কি হতো, চার্জ তো থাকবে না ফোনে এতদিনে। হঠাৎ ফোন বেজে উঠে রানার। রিসিভ করে ওপার থেকে কথা সরে বলল, কি? আমি এখনই আসছি। তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে যায়, তৌফিক দরজাটা লাগিয়ে দিস, এই মেয়ের জন্য বের হতে না পারে। তৌফিককে ভালোভাবে চিনে মেহেরিকা। ছোট্ট একটা ছেলে। রানার অবর্তমানে সেই মেহেরিকার খাবার দিয়ে যায়, কিন্তু আজ সে কোথায়? দরজা কেন বন্ধ করতে আসে না? এসব ভেবে মেহেরিকা ধীরে ধীরে রুমের বাইরে পা রাখে। রুম থেকে বের হয়ে যা দেখে তা দেখে পুরাই চমকে যায় মেহেরিকা। বাজারে বাজার করছিলেন কাশেম আহমেদ। এমন সময় এলাকার এক লোক এসে তার উদ্দেশ্যে বললেন, আছে তো, ও কক্সবাজারের বাইরে আছে আমার এক আত্মীয়র বাসায়। কিছু বলার আগেই কাশেম আহমেদের ফোন বেজে ওঠে। বাসা থেকে ফোন এসেছে দেখে রিসিভ করে বলল, হ্যালো। ওপার থেকে কাঁপা কাঁপা কণ্ঠে মনিয়া বলল, আপু বাসায় এসেছে বাবা। নিশ্চুপভাবে বসে আছে নিজের রুমে মেহেরিকা। আজ পালানোর এত বড় সুযোগ পাবে তার জানা ছিল না। রানা যখন তৌফিকের উদ্দেশ্যে কথা বলে চলে যায়, তখন মেহেরিকা তৌফিকের কোনো সাড়া না পেয়ে রুমের বাইরে পা রাখে। আর তখনই সে দেখতে পায় সদর দরজাও খোলা। তার মানে তৌফিক বাসায় নেই। এই সুযোগ কাজে লাগায় মেহেরিকা। আলমারির ড্রয়ার খোলাই ছিল, তা থেকে নিজের মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়ে সে বাসার উদ্দেশ্যে। যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল সেই বাড়ি থেকে বের হয়ে দৌড়তে থাকে সে। খুব সহজেই মেন রোড পেয়ে যায় মেহেরিকা, কিন্তু সে বেশ অবাকই হয়, কেননা এই জায়গাটা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। বাড়ির কেউ চেষ্টা করলেই তাকে খুঁজে বের করতে পারত, তারা কি চেষ্টা করেনি? আর না ভেবে মেহেরিকা বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে পড়ে। মেহেরিকার দিকে তাকিয়ে মনিয়া বলল, আফুই
কই ছিলি তুই এতদিন? নিশ্চুপ মেহেরিকাকে দেখে রেশমা আহমেদ বললেন, যার সাথে পালাইয়া গেছিল সে বুঝি তাড়াইয়া দিছে তোমাকে? ছলো ছলো চোখে মুনিয়ার দিকে তাকিয়ে মেহেরিকা জিজ্ঞাসা করলো, রাজীবকে একটু বলবি আমি এসেছি? উনি এখানে নেই। নেই মানে? উনি চাকরির উদ্দেশ্যে কক্সবাজারের বাহিরে আছেন। মুনিয়ার কথায় কোনো কিছুই মেহেরিকা বুঝছে না। কি বলছে সে? এই অবস্থায় রাজীব চাকরির উদ্দেশ্যে বাইরে গিয়েছে, এটা কখনো হতে পারে না। আর কিছু না ভেবে মেহেরিকা ছুটে যেতে থাকে রাজীবের বাড়ি। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে দরজা খুলে চমকে যান মেহেরিকাকে দেখে কুনসুম হক। এ কি তুমি? রাজীব কোথায়? তুমি এখানে কেন? নতুন প্রেমিক ছেড়ে দিয়েছে বুঝি? কি বলছেন আপনি এইসব? আমার ছেলেটাকে কষ্ট দিয়ে চলে যেতে বিবেকে বাঁধেনি তোমার? আমি রাজীবকে কষ্ট দিইনি। আমার কথাটা তো একবার শুনুন। তুমি আমার কথা শোনো মেয়ে, আজকের পর থেকে তোমাকে আমার বাড়ির আশেপাশেও যেন না দেখি আমি। যেখানে যার কাছে গিয়েছিলে তার কাছেই চলে যাও। আর কোনো কথা না বলে কুনসুম হক মেহেরিকার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেন। কুনসুম হক কি বলেছে এতক্ষণ, এর কোনো মানে মেহেরিকা খুঁজে পাচ্ছে না। এখন কিভাবে সে রাজীবের সাথে যোগাযোগ করবে? ভাবতে ভাবতে চোখ যায় তার পাশের দোকানের দিকে। ওখানে গিয়ে ফোন নিয়ে ডায়াল করে রাজীবের ফোন নম্বরে, কিন্তু সুইচ অফ বলায় হতাশ হয়ে যায় মেহেরিকা। হঠাৎ তার মনে পড়ে আনিকার কথা। আনিকার বফ রায়হান হলো রাজীবের বন্ধু, সে নিশ্চয়ই রাজীবের খোঁজ তাকে দিতে পারবে। এই ভেবে মেহেরিকা ছুটে যায় আনিকার বাসার দিকে। মেহেরিকা কোথায়? কাশেম আহমেদের কথায় মুনিয়া বলল, আপু তো রাজীব ভাইয়াদের বাসায় দিকে গেল। কেন? সেটা তো আমি জানি না। সে রাজীবের হাত থেকে বাঁচার জন্য নাকি এই বাড়ি ছেড়েছে? আবার সেখানে কেন গিয়েছে? আপু আসলেই বলতে পারবো বাবা। আনিকার মুখে শব্দ শুনে মেহেরিকা বলল, মেসেজগুলো আমি পাঠাইনি আনিকা। তাহলে কে পাঠিয়েছে? আর তুই এবার কোথায় গিয়েছিস? সেসব পরে বলবো। তুই আমাকে রাজীবের সাথে কথা বলার ব্যবস্থা করে দে আনিকা। রায়হান ভাইয়া নিশ্চয়ই ওর খবর জানবে। মেহেরিকার অনুরোধে আনিকা ফোন করে রায়হানকে। রায়হানও কোনো খবর দিতে পারেনি রাজীবের। হতাশ মনে সে ফিরে আসে নিজ বাড়ি। বাসার ভেতর তাকে প্রবেশ করতে দেখে রেশমা আহমেদ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে মুখ পুরি, এক বেটার কাছ থেকে এসে একদিন যায় নাই, আর এক বেটার কাছে ছুটে গেছিস? লজ্জা শরমের মাথা খাইছিস তুই? ছেড়ে গেছিলে রাজীবের খারাপ বলে, তবে আজ কেন আবার ওর কাছে ছুটে গেলি তুই? চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে মেহেরিকা। ভেতর রুম থেকে কাশেম আহমেদ এসে বললেন, রেশমা, তুমি ভেতরে যাও। কিন্তু যাও বলছি। কাশেম আহমেদের কথায় চুপচাপ ভেতরে চলে যায় রেশমা। 23টা দিন অন্য একজনের সাথে কাটিয়ে আজ কেন ফিরে এলি? রাজীবের সাথে তোর কি এমন হয়েছিল যে তুই আর কারো সাথে চলে যেতে বাধ্য হয়েছিস? আর যাকে বিয়ে করেছিস সে কোথায়? আমি কোথাও যাইনি বাবা। নিয়ে যাওয়া হয়েছিল আমায়। রাজীবের কোনো দোষ নেই এতে। আমি কাউকে বিয়ে করিনি। আর কিছু জানতে চেও না এখন। আর কোনো কথা না বলে মেহেরিকা এগিয়ে যায় নিজের রুমের দিকে। প্রায় 20 দিন পর। এই 20 দিন মেহেরিকা নানাভাবে চেষ্টা করেছে রাজীবের সাথে যোগাযোগ করার জন্য। অনেকবার রাজীবের বাসায়ও গিয়েছে সে, কিন্তু যতবার সে তার বাসায় গিয়েছে ততবারই কুমসুম হক তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর নিজের বাসায় রেশমা আহমেদ উঠতে বসতে কথা শুনিয়েছে তাকে। কাশেম আহমেদ কিছু না বলেও তার মুখোমুখি হতে পারত না মেহেরিকা। এখন প্রায় নিজেকে ঘরবন্দি করে রেখেছে সে। বন্ধ ঘরেই থাকতে ভালো লাগে তার। হঠাৎ তার ফোন বেজে উঠল। আনিকা ছাড়া কেউ তাকে ফোন দেয় না ইদানিং, তাই না দেখে রিসিভ করে বলল, আনিকা বল। মেহের, রাজীবের গলা শুনতেই চমকে যায় মেহেরিকা। এমন অপ্রত্যাশিত কল আসবে ভাবেনি সে। এই বুঝি আশার আলো পেয়েছে সে। কাঁদো কাঁদো কণ্ঠে মেহেরিকা বলল, তুমি? রায়হানের কাছে তোমার কথা শুনেছি, তাই সিমটা চালু করলাম। তুমি কোথায় এখন? তোমার বাড়ির সামনে। সত্যি? সত্যি। ভিতরে আসি আমি। কাশেম আহমেদের অনুমতি নিয়ে রাজীব রুমের ভেতরে আসতেই তার কাছে দ্রুত বেগে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মেহেরিকা বলল, আমি জানতাম তুমি ঠিক আসবে। কিছু প্রশ্নের উত্তর আমার যে জানার আছে মেহের, তাই আমাকে আসতে হতো। রাজীবের কথা শুনে তাকে ছেড়ে মেহেরিকা বলল, কি প্রশ্ন? আমি তোমার সাথে কি এমন করেছি
যার কারণে তুমি অন্য কারোর সাথে চলে গেলে? আমার ভালোবাসা কি কমতি ছিল মেহের? অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহেরিকা প্রশ্ন করল। তুমিও এসব বিশ্বাস করেছো? না করার তো কিছুই নেই, জবাব চাইতে এসেছি আজ আমি। মেহেরিকাকে চুপ থাকতে দেখে রাজীব বলল। আচ্ছা সব বাদ দাও, একটা কথা বলো, পবিত্র আছো তুমি, নাকি ওসব ভালো সাজার নাটক শুধু আমার সাথেই করেছো? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল। তুমি আসতে পারো এখন। কোনো জবাব আমি পেলাম না। পবিত্র নেই আমি। মেহেরিকার কথা শুনে রাজীব রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে এক পা বাড়ালে তার দাকে থেমে যায় সে। তবে আমি কোথাও যাইনি, আমায় নিয়ে যাওয়া হয়েছিল। আর ওসব মেসেজ আমি পাঠাইনি। পেছনে ফিরে রাজীব বলল। নাটক শেষ, তবে শুনে রাখো, আমি খুব তাড়াতাড়ি সুপ্তিকে বিয়ে করছি। ও, তুমি আসতে পারো এখন। যত যাই হোক, আমার পরিবার আমার সাথে আছে, তারাই আমার পাশে থাকবে। আর এটাই অনেক বেশি আমার কাছে। নিজের বাসায় এসে ড্রয়িং রুমে পায়চারি করছে রাজীব। এমন সময় কুলসুম হক এসে বললেন। কি বলেছে ওই মেয়ে? রাহানের কথা শুনে ওর সাথে দেখা করতে চাকরি বাদ দিয়ে বেশ তো চলে এলি। বলেছি সে নির্দোষ। আর তুই বিশ্বাস করে নিয়েছিস? যত যাই হোক রাজীব, 23 দিন সে বাড়িতে ছিল না, কিছু না কিছু তো হয়েছে। সমাজের সবাই জানলে কি বলবে ভেবেছিস? এমন একটা মেয়েকে বাড়ির করা কি ঠিক হবে তুই বল? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল। না, সুপ্তিকে বিয়েটা করে নেই, তুই সুখী হবি। আমি একটু একা থাকতে চাই আম্মা। আমার কথাগুলো ভেবে দেখিস। কুলসুম হক নিজের রুমের দিকে এগিয়ে যান। এদিকে রাজীবের মাথায় শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, তার মেহের আর তার রইল না অপবিত্র সে। 5 দিন পর হঠাৎ রেশমা আহমেদ মেহেরিকার রুমে এসে বললেন। রাজীবের মা জানিয়ে দিয়েছেন তোর মতো মেয়েকে তিনি বাড়ির বউ করবেন না। বেশি বাড়াবাড়ি করলে তুই যে 23 দিন বাড়িতে ছিলি না, অন্য একটা ছেলের সাথে পালিয়েছিস, তা ফাঁস করে দিবেন তিনি। আর রাজীবের নাকি বিয়ে সামনে, এসব ঝামেলা হওয়ার আগেই তোর বিয়ে দিতে চাই আমি। সব ঠিক হয়ে গেছে, তোর বিয়ের 2 দিন পরেই ওর বিয়ে। তার দিকে অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল। আমার সম্মতি ছাড়াই আমার বিয়ে? এই মেয়ে, কোন বাল হইছস তুই? নষ্টা মেয়ে একটা। চোখ জোড়া বন্ধ করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল। বাবা জানে? পেছন থেকে কাশেম আহমেদ এসে বললেন। আমি সবটা জানি, আর আমারও মত আছে এতে। বাবা? তুই প্রথমে রাজীবকে বিয়ে করতে চেয়েছিস, মেনে নিয়েছি আমি। পরে একটা মেসেজ দিয়ে জানিয়েছিস তুই আরেকজনের সাথে চলে যাচ্ছিস কারণ রাজীব ভালো না, এটাও আমি মেনে নিয়েছি। এখন শুনছি তুই যাসনি, নিয়ে যাওয়া হয়েছিল তোকে। আর এসব শুনে রাজীবও তোকে বিয়ে করতে চায় না। আমার বাসায় আর একটা মেয়ে আছে, তার কথাও আমার ভাবতে হবে। আর তাই এই বিয়েটা তুই করবি, এটা আমার শেষ কথা। রাত একটা, জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে মেহেরিকা। মুনিয়া তার পাশে এসে বলল। পাত্রটার নাকি একটা বউ আছে যে বাচ্চার জন্মদানে অক্ষম, আর তাই এই বিয়েটা করতে চায় সে। এত ভাবিস না মনু, শুয়ে পড়। আরও 2 দিন পর খয়েরি রঙের লেহেঙ্গা পরে কনের সাজে সেজেছে মেহেরিকা। রাজীব শেষমেশ তার কাছে এলো না ভেবে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তবে কেন যেন মনে হচ্ছে সে আসবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে মেহেরিকা তাড়াহুড়ো করে দরজা খুলেই দেখতে পায় রেশমা আহমেদকে। তৈরি তুমি? হুম। বর চলে এসেছে, মুনিয়া একটু পর এসে নিয়ে যাবে তোমাকে আসরে। কথাটি বলেই রেশমা আহমেদ ছাদের দিকে এগিয়ে যান। ছাদে বিয়ের আয়োজন করা হয়েছে, তাই বাসায় কাউকে দেখতে পাচ্ছে না মেহেরিকা। বড় চলে এসেছে, একটু পরেই সে অন্য কারো হয়ে যাবে। এটা কিছুতেই সে হতে দিতে পারে না। এক্ষুনি তার এখান থেকে পালানো শ্রেয়। এসব ভেবে মেহেরিকা এগিয়ে যায় বাড়ির পেছনের দরজার দিকে। মেহের, আমাকে না বললে বুঝবে কি করে কি হয়েছে? আদির ডাকে মেহেরিকা ভাবনার জগৎ থেকে বের হয়। বসা থেকে দাঁড়িয়ে বারান্দার দরজা খুলে দিতেই আদি তাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল। আমি দুঃখিত মেহের, তোমার সাথে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। মৃদু হেসে মেহেরিকা মনে মনে বলল। সবার মতো সবটা জানলে তুমিও আমায় ঘৃণা করবে আদিয়া। আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মেহেরিকা বলল। আমি তোমার সবটা বলতে চাই আদি, তবে একা নয়, দিবাকেও সাথে নিয়ে।
তুমি ওকে নিয়ে আসবে প্লিজ। মেহেরিকার স্মৃতিচারণ করতে করতে কখন যে রাজীবের দু চোখ বেয়ে পানি চলে এসেছিল নিজেই বুঝতে পারেনি। রাজীবের উচিত ছিল সেদিন মেহেরিকার পাশে থেকে তার অপরাধীকে শাস্তি দেয়া, কিন্তু কি করেছে সে? মেহেরিকা আর পবিত্র নেই শুনে রাজীব তার থেকে মুখ সরিয়ে নিয়েছে। অপরাধীকে এটাও জানতে চায়নি। আনিকার কাছে তার এমন একটা পাত্রের সাথে বিয়ে হবে জেনেও কোনো পদক্ষেপ নেয়নি। আর আজ কি করেছে সে? ভুল করবে না বলে একই ভুল আবারও করেছে। মেহেরিকার অনাগত সন্তানকে মেরে ফেলতে বলেছে। কেন সে পারত না সব ভুলে বাচ্চাটিকে নিজের পরিচয়ে বড় করতে? মেহেরিকাকে একটু সুন্দর ভবিষ্যৎ দিতে সে কি পারত না? অবশ্যই পারত, কিন্তু সে এমন করলো না কেন? তাহলে তার নিজের ভালোবাসায় কি কমতি ছিল? আপন মনে এসব ভেবে চোখের পানি ফেলে চলেছে রাজীব। এমন সময় সুপ্তি এসে হাঁপিয়ে বলতে থাকে। রাজীব ভাই, চোখ জোড়া মুছে তার দিকে তাকিয়ে রাজীব বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন এইভাবে? ফুপু কি হয়েছে আমার? তুমি চলো আমার সাথে। মেহেরিকার মুখে রানার বিষয়ে সবটা শুনে স্তব্ধ হয়ে যায় আদি ও দিবা। তাদের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আজকাল কিন্তু নানাভাবে বের করা যায় বাচ্চার আসল বাবাকে, সেটা। সে বিষয়ে কথা না বলে দিবা বলল, তোমরা তাহলে আসল স্বামী স্ত্রী নও? আর তুমি ভাইয়াকে না রাজীব নামক ছেলেকে ভালোবাসো। রানার কারণে তোমাদের সম্পর্কে ফাটল ধরে। আর তোমার সন্তানের বাবা রানা। দিবা, তুমি এই বিয়েটা করো না প্লিজ। তুমি কি বলছো? সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহেরিকা নিজের ফোন দিবার দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে রানার ফোন নাম্বার তুলে দাও আমায়। কেন? দাও না তুমি। দিবা নাম্বার ডায়াল করে মেহেরিকার হাতে দেয়। মেহেরিকা কল লাউড স্পিকারে করে ফোন কানে দিল। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই রানা বলে উঠল, হ্যালো, কে? মেহেরিকা। কিছুক্ষণ চুপ থাকার পর রানা বলল, সেই দিন হঠাৎ আমার বাবার শরীর খারাপ হয়ে যায়, আর তাই তোকে ওভাবে ফেলে চলে যেতে হয়। তৌফিক যে দোকানে গিয়েছিল আমার জানা ছিল না, নাহলে তোকে বেঁধে যেতাম আমি। পালিয়েছিস ভালো কথা, আবার ফোন দিয়েছিস কেন? তোমার সন্তানের মা হতে চলেছি আমি। কি? হুম। দেখ মেহেরিকা, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে ভোগ করেছিলাম আমি। তোকে সুন্দর লেগেছিল তাই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই কি করেছিস? পালিয়েছিস। এখন বাচ্চার দায়িত্ব চাপাতে চাইছিস। আমি ওসব দায়িত্ব ফায়িত্ব নিতে পারবো না। সামনে আমার বিয়ে, ঝামেলা করিস না তুই। দিবার সাথে বিয়ে? মেহেরিকার মুখে দিবার নাম শুনে চমকে যায় রানা। আমতা আমতা করে মেহেরিকার উদ্দেশ্যে বলল, কে দিবা? বিয়ে কয়জনকে করতে চলেছো তুমি? একজনকে করলে নামটা মনে রাখা উচিত ছিল। তুমি কি দিবাকে চিনো? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হ্যাঁ, তবে এই বিয়েটা আমি হতে দিতে পারি না। মেহেরিকার কথা শুনে হো হো শব্দে হেসে ওঠে রানা। কিছুক্ষণ হেসে সে বলল, দিবার কাছে কিভাবে প্রমাণ করবে? তুমি বলবে আর সে সহজে বিশ্বাস করে নেবে? বোকা মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসে, বুঝেছো? তাই তো বুঝতে পারিনি সে। এরকম কত মেয়ের সাথে আমি সম্পর্ক করেছি, শুধুমাত্র চৌধুরী বাড়ির মেয়ে বলে তাকে বেছে নিয়েছি আমি জীবনসাথী হিসেবে করার জন্য। রানার কথা শুনে স্তব্ধ হয়ে যায় দিবা। নিজের কানে এসব শোনার পরেও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বিজ্ঞ এমন। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রানা বলল, তোমার কিছু নেই রূপটা ছাড়া, অপরূপা তুমি। আর তাই তোমাকেও বউ হিসেবে রাখতে আমার কোনো আপত্তি নেই। দিবাকে টাকার জন্য আর তোমাকে রূপের জন্য। তাছাড়া তোমার পেটে আমার বাচ্চা রয়েছে, কে বিয়ে করবে তোমাকে? আমি তোমাকে ভালোবাসি। তাই বলছিলাম কি, চুপচাপ আমার কাছে চলে এসো। দিবাকে বললে সে কিছু বিশ্বাস করবে না, তার চেয়ে ওকে সতীন হিসেবে মেনে নাও। কথাটি বলে আবারও হো হো শব্দে হেসে ওঠে রানা। আর সহ্য না করতে পেরে রানার উদ্দেশ্যে দিবা বলে উঠল, আমি সবটা বিশ্বাস করেছি। দিবার গলার স্বর শুনে চমকে যায় রানা। কাপা কাপা কণ্ঠে বলল, দিবা তুমি? আমি। মেহেরিকাকে অসহায় পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়েছো তুমি। আমি তোমাকে ভালোবাসতাম বলে এটার সুযোগও নিতে চাইছো তুমি রানা। ভুল বুঝছো তুমি দিবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু আগেও আমি সেটাই ভাবতাম, কিন্তু এখন প্রমাণ পেয়েও তোমার এই কথাটা কিভাবে বিশ্বাস করব বলো? আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচু মনের মানুষ। একটা মেয়ের জীবন নষ্ট করে কত সহজে আরেকটা মেয়েকে বিয়ে করতে চলেছো। লজ্জা করে না তোমার? তোমার মা বাবা জানলে কতটা কষ্ট পাবেন। কি নেই তাদের? ভালো পরিবারের ছেলে হয়েও এতটা খারাপ কাজগুলো কিভাবে করতে পারো তুমি? না রানা,
আমার সাথে এটা করে তুমি পার পাবে না। আমি তোমাকে শাস্তি দিবই। আচ্ছা তাই, কি করবে তুমি? পুলিশের কাছে যাব আমি। একজনকে প্রেগনেন্ট করে আরেকজনকে বিয়ে করার খুব শখ, তাই না তোমার? অনেক শখ। যাও না পুলিশের কাছে। কিভাবে কি প্রমাণ করবে শুনি? বড় জোর মেয়েরিকার পেটে আমার বাচ্চা এটা পারবে, ক্ষতি কি? ওকে বিয়ে করে নিব, তারপর ওর সাথে কি কি হবে সেটা তোমরা ভাবতেও পারবে না। প্রথমে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করব। এতক্ষণ আদি নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এই পর্যায়ে মেহেরিকার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে রানার উদ্দেশ্যে বলল, তুই এতক্ষণ যে কথাগুলো বললি সবগুলি অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। প্রমাণ আর কি লাগে? এবার কিভাবে বাঁচতে পারবি তুই? আমি বেঁচে থাকতে আমার মেহির আর আমার ছোট বোন দিবার কোনো ক্ষতি আমি হতে দিব না, আর তোকেও শাস্তি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আদির কথা শুনে আর কিছু না বলেই রানা ফোনের লাইন কেটে সুইচ অফ করে দেয়। দিবা ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি কি করে এত বড় ভুল করলাম মানুষ চিনতে? কি করে? তার পাশে বসে শান্ত গলায় আদি বলল, আমি রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে। রানা ভালো পরিবারের শিক্ষিত ছেলে, একটা ভালো চাকরি এসে পেয়েছে। সত্যি বলতে কোনোভাবেই বোঝার উপায় নেই তার স্বভাব এতটা খারাপ। আর তুই তার সাথে মিশেছিস বা কতদিন? নিজেকে দোষী ভাবিস না, আল্লাহর কাছে শুকর আদায় কর। মেহেরিকার মাধ্যমে সত্যটা না জানলে অমন একটা চরিত্রহীন বাজে ছেলের সাথে তোর বিয়ে করবে সে। দিবা দাঁড়িয়ে মেহেরিকার হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দাও ভাবি, ভুল বুঝেছিলাম তোমায়। তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। ভাবি, তুমি রানাকে ছাড়বে না, উপযুক্ত শাস্তি তাকে তুমি দিবে। আমি আর ভাইয়া তোমার পাশে থাকবো। দিবার কথায় সম্মতি জানিয়ে আদি বলল। শাস্তি দিব না তাকে? মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল, দিব। মেহেরিকার কাছে সম্মতি পেয়ে আদি তার ফোন বের করে ডায়াল করে তার পরিচিত এক বড় ভাইয়ের নাম্বারে, যে পেশায় পুলিশ। হ্যালো ভাইয়া। কি অবস্থা আদি তোর? জি ভালো আছে। আমার একটু সাহায্য দরকার ছিল। তুমি থানায় আছো? না রে, আমি একটা কাজে বাইরে আছি। কি সাহায্য? সরাসরি দেখা হলেই তোমাকে বলতে চাচ্ছিলাম, আর এই সাহায্যটা একমাত্র তুমিই করতে পারো আমায়। তাহলে কাল সকাল 10টার দিকে থানায় আসিস। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে মেহেরিকার উদ্দেশ্যে আদি বলল, রানার বাপের শাস্তিও কি ভোগ করতে হবে? কুলসুম হকের পাশে বসে গায়ে হাত দিতেই রাজীব বুঝতে পারে তার শরীর অনেক গরম। তার মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে কিনা এসব অভিনয় ভেবেছে। নিজের উপরে নিজের ঘৃণা কাজ করছে রাজীবের। না হতে পেরেছে সে ভালো প্রেমিক, না হতে পেরেছে ভালো সন্তান। চোখজোড়া মিটিমিটি করে খুলে কুলসুম হক দেখলেন তার ছেলের চোখে পানি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, রাজীব। চোখজোড়া হাত দিয়ে মুছে রাজীব বলল, আম্মা, কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি, কিন্তু তুই ঠিক নেই। রাজীবকে চুপ থাকতে দেখে কুলসুম হকেরও কষ্ট হচ্ছে। রাজীবের পাশেই তিনি সুপ্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। সুপ্তির দিকে তাকিয়ে তিনি বললেন, মারে, তুই একটু নিজের রুমে যাবি? রাজীবের সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে, কিছু লাগবে না আমায়। সুপ্তি রুম ছেড়ে চলে যেতেই রাজীবের উদ্দেশ্যে কুলসুম হক বললেন, আমি জানি আমি যা করেছি ঠিক করিনি। আমি তোকে নিয়ে ভেবেছি আর সুপ্তিকে নিয়ে ভেবেছি, কিন্তু মেহেরিকাকে নিয়ে ভাবিনি। কি ভাববো বল? সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হবে এটা আমি মানতে পারিনি। মেহেরিকাকে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তোর পাশে আমি সুপ্তিকেই দেখতে চাই রাজীব, কিন্তু আজ বলবো, যেহেতু জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর নেওয়ার অধিকার রয়েছে। আমি তোর উপরে কিছু চাপিয়ে দিতে চাই না। সবটা ভেবে দেখ, শেষবারের মতো তুই যা সিদ্ধান্ত নিবি আমি তা মেনে নিব। দুপুরের খাবারের পর নিজের রুমে এসে আদি দেখতে পায় বিছানার উপরে গুটিসুটি হয়ে বসে আছে মেহেরিকা। আদি তার দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে বলল, কি ভাবছো? তুমি এত ভালো কেন? এটা ভাবছো? হুম। যাক বাবা, আমাকে নিয়েও ভাবো তাহলে তুমি। মুচকি হেসে আদির চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল, ঘৃণা করছো না আমায়? কেন? আমার মাঝে অন্যজনের সন্তান আছে তাই। এতে যদি তোমার হাত থাকতো তাহলে ঘৃণা অবশ্যই করতাম। হুম। আমি কি রাজীবের সাথে একবার কথা বলে দেখবো? লম্বা একটা দম ফেলে মেহেরিকা বলল, তার আর প্রয়োজন নেই। আসলে রাজীবের কোনো দোষ নেই। ও কেন অন্যের সন্তানকে নিজের সন্তান বলবে?
তাছাড়া সেদিন হসপিটালে রাজীব বলেছিল, ও বলার পরেও ওর মা এটা বিশ্বাস করবে না এটা ওর সন্তান। আর বিশ্বাস করলে উনি খুব কষ্ট পাবেন। বিয়ের আগে আমরা এমন কিছু করেছি এটা শুনে। এসবের জন্য ও রানার সন্তানকে রাজীব নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছে না। কোনোদিন বলেছে রাজীব এসব? কাল এখান থেকে চলে গিয়েছিলাম রাজীবের কাছে আমি। শরীর খারাপ করায় সে আমায় ডক্টরের কাছে নিয়ে যায়। ওখানেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আর ওখানেই রাজীবের আম্মাকে আনা হয়। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কাল নিজ চোখে দেখেছি আন্টির শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতেই হয়তো আসলেই তো কে মেনে নিবে আমায়? রাজীবের দোষ নেই, এভাবে সে মানতে নারাজ আমায়। আর তাই আমি আনিকার বাসায় গিয়ে উঠি। তুমি রাজীবকে ভালোবাসো, তাই না? তাকে বলছো সে নিশ্চয়ই তোমাকে মেনে নেবে। মৃদু হেসে মেহেরিকা বলল। নিবে, তবে শুধু আমাকে, বাচ্চাটাকে নয়। নিজের রুমে পায়চারি করে মায়ের বলা কথাগুলো আওড়াতে থাকে রাজীব। বারবার একটা কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, মেহেরিকার জন্য আমাদের মাথা নিচু হোক এটা আমি মানতে পারিনি। মায়ের বলা কথাটা না চাইতেও বারবার তার কানে বেজে চলেছে। তবে ভুল কি বলেছে তার মা? প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে, স্বাভাবিক। মেহেরিকা যদি সত্যিই তাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই সে তার কথা মেনে তার কাছে চলে আসবে। অন্যায় কি চেয়েছে সে? অন্যের পাপের ফসলটাকে বিনাশ করতে বলাটা কি ভুল? নিশ্চয়ই নয়। সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। মেহেরিকাকে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। ঠান্ডা মাথায় ভালো করে বোঝালে সে অবশ্যই তার ভালোবাসাকে বেছে নেবে, ওই পাপের ফসলকে নয়। মনে আশা নিয়ে রাজীব ডায়াল করে মেহেরিকার ফোন নাম্বারে। ফোন বেজে উঠলেও মেহেরিকার বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে উঠল। কোনো মতে নিজেকে শক্ত করে রিসিভ করে বলল। হ্যালো রাজীব। ভালো আছো মেহের? খুব ভালো। কেন জানো? কেন? আমার অপরাধীকে শাস্তি দিতে পারবো আমি। কিভাবে? আদিয়াত আমায় সাহায্য করবে বলেছে। আর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও জোগাড় হয়ে গিয়েছে। কে সে? অপরাধীর পরিচয় জানতে চাইছো? হুম। এতদিন পর। যাক, ওর নাম রানা। যে ছেলেটাকে রেস্টুরেন্টে মেরেছিলে তুমি, সে প্রতিশোধ নেওয়ার জন্যই আমার সাথে এসব করেছে। রানার কথা শুনে হতবাক হয়ে যায় রাজীব। রানা সামান্য মারামারির প্রতিশোধ নেওয়ার জন্য এমন করবে তার মাথায় আসেনি। লম্বা একটা দম ফেলে রাজীব বলল। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন রানাকে শাস্তি দেওয়ার কি প্রয়োজন মেহের? সবকিছু সবার সামনে চলে আসবে। তার চেয়ে বরং তুমি এই পাপটাকে ফেলে আমার কাছে চলে এসো। কোন পাপ? রানার পাপ। মেহেরিকার কাছে কোনো সাড়া না পেয়ে রাজীব বলল। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মেহের। আমার বলেছে আমার মতে তিনি মেনে নেবেন, কিন্তু আম্মা এটাও বলেছে তোমার জন্য তার মাথা নিচু হোক এটা তিনি চান না। তাছাড়া আমি নিজেও বাচ্চাটার মানতে পারবো না, চোখের সামনে ওর বেড়ে ওঠা মানতে পারবো না। অন্যজনের পাপকে তুমি আগলে রাখবে তাও মানতে পারবো না। তাই আমার কথাটা রাখো মেহের। শুনছো তুমি? তুমি আমাকে ভালোবাসো তাই না? তাহলে আমার আর ওই অনাগত বাচ্চার মাঝে আর যে কোনো একজনকে বেছে নাও তুমি। আমি জানি তুমি আমাকে বেছে নিবে। মৃদু হেসে মেহেরিকা বলল। আমি তোমায় ভালোবাসি, তাই কেউ তোমাকে মারতে বলে মারতে পারবো না। আমি আমার অনাগত সন্তানকেও ভালোবাসি। সে অংশ আমার। তার বাবা পাপী বলে তুমি তাকে পাপ কিভাবে বলতে পারো? আমার পরিচয়ে বড় হবে সে। আমার কাউকে দরকার নেই রাজীব, এত ভেবো না। সুপ্তিকে বিয়ে করে নাও। আমি তো রানাকে শাস্তি দেবই। ও শুধু আমার জীবন নিয়ে নয়, আরো অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে। যা বলছে ভেবে বলছে তো? আমি কিন্তু আর ফিরে আসবো না তোমার কাছে। ভাবাভাবি কিছু নেই। একে আমি আমার অংশ হিসেবে ভেবেছি। ও কারো পাপ নয়। আজ তাহলে আমার চেয়ে এই সন্তান তোমার কাছে বড় হয়ে গেল। মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে রাজীব বলল। ভালো থেকো মেহের। তুমিও। ফোনের লাইন কাটতেই চোখ বেয়ে পানি পড়তে থাকে মেহেরিকার। এতক্ষণ যাবৎ রাজীবকে বলা মেহেরিকার কথাগুলো শুনছিল আদি। তার দিকে তাকিয়ে আদি বলল। মন শক্ত করো মেহের। দীর্ঘ একটা শ্বাস ফেলে মেহেরিকা বলল। করেছি। হঠাৎ সালেহা চৌধুরী তাদের রুমে এসে হাঁপাতে হাঁপাতে বললেন। আদি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রানার বাবা ফোন দিয়েছিল। রানা নাকি ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। মেন ড্রাইভ রোডের তার বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার মৃত্যু হয়।
মায়ের মুখে কথাটি শুনে হতভম্ব হয়ে যায় মেহেরিকা ও আদি। তার দিকে তাকিয়ে আদি বলল, তুমি গিয়ে দিবাকে দেখো, ছেলেটাকে ভালোবেসেছিল সে। আমি গিয়ে দেখে আসি ঘটনা সত্যি নাকি। সালেহা চৌধুরী ও মিলির সাথে মেহেরিকা প্রবেশ করল দিবার রুমে। তারা দেখলেন আমজাদ চৌধুরী দিবার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন তাকে। মারে, আমাদের জীবনে কখনো কি ঘটে যায় কেউ বলতে পারে না। বিয়েটা হয়ে যাওয়ার পর তার মৃত্যু হলেই তোর কি হতো ভেবে দেখছিস? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওর হায়াত শেষ হয়ে গিয়েছিল, এতে কারো হাত নেই। তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোর জন্য ভালো ছেলে খুঁজে আনবো আমি। চোখ দিয়ে পানি পড়ছিল দিবার। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে নিয়ে ভেবো না বাবা, আমি ঠিক আছি। আর একটা কথা রাখবে বাবা? মা বলো। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, এখন বিয়ে করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমিও সবসময় এটাই চেয়েছি। তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। রানাকে দেখতে যাবি? না। ঠিক আছে। আমজাদ চৌধুরী চলে যাওয়ার পর সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে দেবা বলল, আমি ঠিক আছি মা, ভেবো না আমায় নিয়ে। ঘড়িতে সময় রাত 8টা। বারান্দায় দাঁড়িয়ে আছে মেহেরিকা। তার পাশে এসে আদি বলল, কত অদ্ভুত কিছু কিছু মানুষের জীবন, তাই না? হুম। রানাকে আমরা শাস্তি দিতে চেয়েছিলাম, তাই না? রানাকে আমরা শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর তরফ থেকে সে শাস্তি পেয়েছে। আর ভাগ্যিস দিবা সবটা জেনেছিল ওর সম্পর্কে তোমার কাছ থেকে, তিনি নিজেকে সামলে নিতে পেরেছে। নাহলে ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট সহজে ভুলতে পারত না। এখন এক প্রতারককে সে সহজে বলে যেতে পারবে। মেহেরিকা কোনো কথা বলার আগেই আদির ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে দেখল সানিয়ার ফোন। হ্যালো। ভালো আছো আদি? তুমি কি বলো? আমিও ভালো আছি। আগামী সপ্তাহে আমার বিয়ে। মাত্রই ঠিক হলো। আর সাথে সাথেই তোমাকে জানালাম। আমি মেহেরিকাকে অবশ্য আগে জানাতে চেয়েছি, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছি। ওর শরীরটা আসলে ভালো না। ও আচ্ছা, বাবা যাবেন তোমাদের বাসায় দাওয়াত দিতে। আসতে হবে কিন্তু আমার বিয়েতে তোমাদের। আগে বলো বিয়ে কার সাথে? ওই পাথরের সাথেই তো? ফোন রাখার পর আদির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, আমারও কাজ শেষ তাহলে। সানিয়ার বিয়ে আমি যেতে পারি এখন? বিয়ে হওয়ার পরেই না হয়? না প্লিজ, আমায় কোনো টাকা দিতে হবে না, আমি চলে যেতে চাই। মিথ্যে মায়ের বাঁধনে আর আটকে থাকতে চাই না আমি। এভাবে সবাইকে আর ঠকাতে পারছি না আমি। কোথায় যাবে? জানি না। আর কোনো কথা না বলে আদি বেরিয়ে যায় রুম ছেড়ে। রাজীবের রুমে গিয়ে সুপ্তি তার হাতে সিগারেট দেখে বলল, এসব না খেলে কি নয় রাজীব ভাই? সুপ্তির কথা শুনে রাজীব সিগারেটের অ্যাস্ট্রেতে ফেলে তার দিকে এগিয়ে এসে বলল, আমাকে আর রাজীব ভাই না বললে কি হয় না? অবাক চোখে তাকিয়ে প্রশ্ন ছড়ে সুপ্তি। কি ডাকবো তাহলে? শুধুই রাজীব? বুঝলাম না। নতুন করে জীবনটা শুরু করতে চাই সুপ্তি, সাহায্য করবি তুই? আমার মন থেকে মেয়েদের নাম মুছে দিতে পারবি তুই? মৃদু হেসে সুপ্তি বলল, মেহেরিকার নাম মুছতে পারবো কিনা জানি না, তবে তোমার মনের এক কোণে নিজের নামটা লিখতে পারবো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সালেহা চৌধুরী আচমকা মেহেরিকার রুমে এসে বললেন, এত বড় কথাটি আমার কাছ থেকে কিভাবে লুকালে? বিছানার উপরে বসেছিল মেহেরিকা। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে সে বলল, কি হয়েছে মা? তুমি প্রেগনেন্ট আমায় বলনি কেন? মেহেরিকা কিছু বলার আগে তিনি আবারও বললেন, যেভাবে যা হবার হয়েছে, আমার ঘরের নাতনি আসতে চলেছে, এতেই আমি মহা খুশি। আমি যাই মিষ্টি ব্যবস্থা করি। সালেহা চৌধুরী কথাগুলো বলে চলে গেলেও মেহেরিকা কিছু বুঝতে পারল না তার কথা। আদি তাদের কি বলেছে, এক্ষুনি আদিকে জিজ্ঞেস করা দরকার। এই ভেবে মেহেরিকা আদির খোঁজে বেরিয়ে পড়ে রুম থেকে। আমি তো শুরুতেই বুঝতে পেরেছিলাম এমন কিছু নিশ্চয় হয়েছে যার কারণে এভাবে হুট করে বিয়েটা করছিস, কিন্তু তোরা বিয়ের আগে যে এসব করবি আমি ভাবতে পারিনি। আমজাদ চৌধুরীর মুখে এসব কথা শুনে আদি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আরও বললেন, সি আমার ছেলে হয়ে বিয়ের আগে এসব কি করে করলি? আদি কিছু বলার আগে সালেহা চৌধুরী তাদের মাঝে এগিয়ে এসে বললেন, আহা, ভুল হয়ে গিয়েছে বাচ্চাগুলার।
কিন্তু ভুলটা শোধরে তারা তো বিয়ে করে নিয়েছে নাকি? তুমি বুঝছো সালেহা, তারা কত বড় অপরাধ করছে? বুঝেছি, কিন্তু এখন চেঁচামেচি করে রাগ দেখে কি লাভ? তার চেয়ে বরং যে আসতে চলেছে তার জন্য শুভকামনা করাটাই উচিত নয় কি? খানিকক্ষণ চুপ থেকে আমজাদ চৌধুরী বললেন। হুম মিলিও তাদের মাঝে ছুটে এসে বলল, আমি চাচি হতে চলেছি। উফ, আর তর সইছে না। কখন যে পুচকে তার কান মলে দিতে পারবো। তার কথা শুনে আদি বলে উঠল, এইভাবে একদম আমার পুচকির পেছনে লাগবে না তুমি। চাচি বলে কথা, অবশ্যই লাগবো। মিলির কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে সকলে। দূর থেকে এসব দেখে নিজের রুমের দিকে এগিয়ে যায় মেহেরিকা। আদির রুমে প্রবেশ করে দেখতে পেল মেহেরিকা বিছানার উপর বসে কাঁদছে। তার পাশে বসে আদি বলল, এভাবে চলে এসেছে কেন? তুমি আমায় দেখেছো? হুম। তুমি কেন বললে এসব? কেন সব দোষ নিজের ঘাড়ে নিলে? দয়া দেখাচ্ছ আমায়? মেহেরিকার কথা শুনে মৃদু হেসে আদি বলল, একদমই না, আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম না? হুম। ভালোবাসি বলেই করেছি এসব, কারণ আমি তোমাকে হারাতে চাই না। সবাইকে ঠকানো হবে। আমি যখনই অনাগত সন্তানটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে, তাহলে কি করে ঠকানো হয় বলতে পারো? মেহেরিকার কাছে কোনো জবাব না পেয়ে আদি বলল, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু যাকে ভালোবাসতে তার কাছে যেতেও আমি তোমাকে আটকাইনি। তবে আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে আমার কাছে, তুমি ফিরে আসবে আমার কাছে। এই দেখো, আমার বিশ্বাসের জোরেই তুমি আজ আমার পাশে। আমি সবটা মেনে তোমার পাশে থাকতে চাই মেহের। তাহলে তুমি সবটা ভুলে কেন আমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে পারো না? যাক, আমি তোমার জোর করবো না, তবে বাড়ির সকলে তোমায় অনেক ভালোবাসে। কত খুশি হচ্ছে তারা, দেখেছো তুমি? কিন্তু নিজের জীবনটা আমার আমার মতো মেয়ের সাথে জড়ানোটা কি ঠিক হবে তোমার? অনেক ভালো মেয়ে পাবে তুমি। তোমার মতন পাবো না। আমার খুশি তোমাতেই, আমার তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। এখন তুমি যে ভালো মনে করো করতে পারো, তবে হ্যাঁ, আমার মতে তোমাদের কেউ ভালোবাসতে বা ভালো রাখতে পারবে না। তোমাদের? তুমি আর তোমার অনাগত সন্তান। ছলো ছলো দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, কপালে এত সুখ সইবে তো আমার? আসতে দিলে কই সুখ এখনো? একসেপ্ট করেই দেখতে একবার আমার প্রপোজালটা। আদির কথা শুনে মেহেরিকা হেসে চলেছে। তার হাসির দিকে তাকিয়ে আদি বলল, এই হাসিটা আজীবন দেখতে চাই। সুযোগটা দিবে প্লিজ। নকল বউ থেকে আসল বউ হবে আমার। মুখে হাসির রেখা ফুটিয়ে ছলো ছলো নয়নে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল। মেহেরিকার জবাব হ্যাঁ শোনা মাত্রই আদি তার হাত ধরে বলল, এবার বলো আমাদের মেয়ের নাম কি হবে? মেয়ে? মেয়ে। কিভাবে বুঝলে মেয়ে হবে? আরে আমি বাবা বলে কথা, বুঝতে পেরেছি। বলো না এখন নাম কি রাখবে? তোমার নামের সাথে মিলিয়ে কিছু রাখি। দুজনের নামের সাথে মিলিয়ে রাখো। পেছন থেকে দেবা বলে উঠল, আদরিকা কেমন হয়? দেবার দিকে তাকিয়ে আদি বলল, দরজার আরিবিতে ভাই ভাইয়ের কথা শোনা হচ্ছে। ভেতরে ঢুকতে ঢুকতে দিবা বলল, আমার এত শখ নেই, এদিকে এসেছিলাম, তোদের কথা এটা কানে এসেছে তাই বললাম। যাক, আদি প্লাস মেহেরিকা ইজ ইকুয়াল টু আদরিকা। কেমন হলো নামটা? বাহ, দারুণ। এ না হলে আমার বোন তুই। আদরিকার ফুফি হই আমি। ভাবি তুমি বলো কেমন হয়েছে নামটা? দিবার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, খুব সুন্দর। সত্যি? ধন্যবাদ তোমায় এভাবে আমার পাশে থাকার জন্য। ভাবি তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি রানা নামক ব্যক্তিটার আসল পরিচয় কখনো জানতেই পারতাম না। এসব বাদ দাও, তোমাদের বিয়ে কখন সেটা বলো। সালেহা চৌধুরী মিষ্টির প্লেট হাতে নিয়ে ভেতরে আসতে আসতে বললেন, কার বিয়ে? মানে ভাইয়া ভাবির তো জমজমাট করে বিয়ে হয়নি, এটার কথাই বলছিলাম। আমার নাতনির আগে সুস্থভাবে জন্ম নিই, তারপর না হয় বড় করে অনুষ্ঠান করে আবার বিয়ে দিব। আদি আর মেহেরিকা, কি বলিস তোরা? মুস্কি হেসে মেহেরিকা বলল, আপনি যা ভালো বোঝেন মা। আদরিকার যখন 2 মাস। মেহেরিকা আর আদি বসে আছে একটি পার্কের বেঞ্চের উপর। তাদের সাথে রয়েছে তাদের মেয়ে আদরিকা। মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলল,
এই প্রথম কোনো বাচ্চার মা বাবার বিয়ে দেখেছে, তাই না মেহের? আমাদের ফুল গতকাল আমাদের বিয়েতে কত মজা করেছে, দেখেছো? সবার কোলে চড়ে চড়ে। হুম। জানো আদিয়াত, সবটাই যেন আমার স্বপ্ন স্বপ্ন লাগছে। ভেবেছিলাম আমার মা অন্তত ঝামেলা করবে, কিন্তু তিনিও কত সহজভাবেই বলল যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না, যা হচ্ছে তাতে যেন ধরে রাখতে পারি। উনিও বুঝি সৎ মা থেকে মা হয়ে উঠতে পারলো। তুমি তো সবসময় এটা চেয়েছিলে, তাই না? হুম। আদরিকার দিকে তাকিয়ে আদি বলল। এই যে আমার ফুল, আব্বুর কোলে আসবে? আদের কথা শুনে মুচকি হেসে মেহেরিকা বলল। তুমি ওকে আদ্রিকা ডাকোই না, খেয়াল করেছি আমি। হুম, আমি ওকে ফুল ডাকি। কলঙ্কের ফুল বলে? মৃদু হেসে আদি বলল। না, ও আমাদের ভালোবাসার ফুল, আর ও আমার ফুল কুমার। হুম। আদের চোখের দিকে তাকিয়ে মেহেরিকা বলল। আদিয়াত, হুম, ভালো না বেশে পারলাম না তোমায়।